হালকা খিদে পেয়ে গেছিল, তো মুড়ি বিস্কুট কিছু আছে নাকি দেখছিলাম, কিন্তু কিছুই খুঁজে পেলাম না, কারণ শেষ হয়ে গেছে। যেহেতু লেট হয়ে গেছে সেই জন্য ব্রেকফাস্ট করতে করতেই প্রথম স্লট শুরু করে দিলাম। এটা কোনো পাখি না, এটা হলো অ্যাকচুয়ালি ঘুড়ি। মধ্যাহ্নভোজ কমপ্লিট করে বাসনগুলো ধুয়ে ফেললাম। ভেবেছিলাম 3:30 থেকে পরবর্তী স্লট শুরু করব, কিন্তু কি সুন্দর ওয়েদার চারিদিকে। দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে প্যান্ডেল হোপিংও হয়ে গেল। আছি অমিত আমার বন্ধুর রুমে। শেষ কয়েকটা দিনের মতো আজও হতাশা দিয়ে শুরু হলো দিনটা। অ্যালার্মটা সকাল 6টায় বাজার কথা ছিল। প্রথমে 2 ঘন্টার রিভিশন, তারপরে ব্রেকফাস্ট, তারপর অঙ্ক শুরু করতাম। রাতে পরের দিনের রুটিনটা বানিয়েই ঘুমাই। তো আজকের রুটিনটাও বানানোই ছিল, কিন্তু চোখ খুলে দেখি প্রায় 8:30 বেজে গেছে। 4-5টা অ্যালার্ম দেওয়া থাকলেও কখন বেজেছে বুঝতেই পারিনি। আজকেও দেরি, আবারও সেই একই চক্র। সকালে দেরি করে ওঠা সারা দিনটাকে উলটপালট করে দেয়। সকালের স্লট তো গেল, দুপুরের স্লটও লেট হয়ে গেল। পরে রইল রাত, যেখানে টার্গেট কমপ্লিট করতে গিয়ে পরের দিনও একই ঘটনা। যেহেতু একটা টার্গেটের মধ্যে আছি আর সামনে এক্সাম, তো টার্গেট তো কমপ্লিট করতেই হবে, ঘুমের স্যাক্রিফাইস দিয়ে হোক কিংবা রাত জেগে। দেখা যাক আজকে টার্গেটটা কিভাবে আর কখন কমপ্লিট হয়। কটা বাজে এখন? প্রায় 9টা বাজে চললো। আর বাহ, বাইরে সুন্দর হাওয়া। সকালে উঠে এরকম মুখ দেখলে দিনটা একদম খুশি হয়ে যায়। প্রায় 9টা বেজে গেছে আর 10 মিনিট বাকি। তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তো ভাবছি স্লটটা একবারেই ব্রেক না নিয়ে 3-4 ঘন্টা টেনে দেবো। তো একবারে ব্রেকফাস্ট করে নিয়ে বসবো, মানে ভাবছি যে মুড়ি আর চা বানাবো। আর মানে মুড়ি তো বানানো যাবে না, মুড়িটা নিয়ে নেবো আর চা দিয়ে এখন ব্রেকফাস্টটা করবো। আর ছাতুটা গুলিয়ে রাখবো, তো 1-1.5 ঘন্টা পরে ওটা খেয়ে নেবো। ছাতুটা খেলে কি হয়, পেটটা ভারী থাকে, তো খিদেটা কম পায়। করে নিই 10 মিনিটের মধ্যে। 9টার সময় স্লট শুরু করছি। যেহেতু লেট হয়ে গেছে সেই জন্য ব্রেকফাস্ট করতে করতেই প্রথম স্লট শুরু করে দিলাম সকাল 9টার সময়। সামনে যেহেতু WP এক্সাম, তো সেখানে জিএস এর মধ্যে হিস্ট্রি আর জিওগ্রাফি প্রাধান্য তো বেশি থাকবেই। আর হিস্ট্রির মধ্যে মডার্ন হিস্ট্রি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য যতটা ঝালাই করা যায়, যতবার রিভিশন দেওয়া যায় সেটা করতে হবে। শেষ কয়েকদিন ধরে এটারই রিভিশন চলছিল। যেহেতু PDF থেকে পড়ছি, তো শেষের কিছুটা অংশ বাকি ছিল। কালকে ভেবেছিলাম শেষ করে ঘুমাবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। সেজন্য আজকে দিনের শুরু হিস্ট্রি দিয়ে করেছিলাম, আর সেটা কমপ্লিট করে ম্যাথ শুরু করলাম। 0.5 ঘন্টা 40 মিনিট মতোই লাগলো হিস্ট্রি কমপ্লিট করতে। অঙ্ক এখন রিভিশন চলছে, মানে কোশ্চেন প্র্যাকটিস চলছে। জিওমেট্রিটা সবে শেষ করলাম। এর মধ্যে স্যারের একটা নতুন ভিডিও স্ট্যাটিস্টিক্স আপলোড হয়ে গেছে। 2-1টা মক টেস্ট দেখলাম, 1-2টো স্ট্যাটিস্টিক্স থেকে দেয়া আছে। ইজি লেকচার আর একটাই চ্যাপ্টার, তো ভাবলাম কমপ্লিট করেই দিই। যারা একদমই নতুন প্রিপারেশন শুরু করছো তাদের কোশ্চেন অঙ্কের নোট আমি কিভাবে বানাই। নর্মালি থিওরি বুঝে ফর্মুলা নোট করতে হবে, সেটা তো জানোই। তবে কম্পিটিটিভ ফিল্ডে অঙ্কের কিছু টাইপ থাকে। প্রতিটা চ্যাপ্টার থেকে সেই নির্দিষ্ট কয়েকটা টাইপের উপরেই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে এক্সামে। সেই টাইপেরই যে কোনো একটা কোশ্চেন খাতায় নোট করে রাখ। একটা চ্যাপ্টার থেকে 10টা-12টা, তার বেশি অথবা তার কমও টাইপ হতে পারে। তো সেই নির্দিষ্ট করা টাইপ জানা থাকলে ওভারঅল চ্যাপ্টারের ধারণা জানা থাকে। পরবর্তীকালে এই কোশ্চেনগুলো এক ঝলক দেখে নিলে চ্যাপ্টারের রিভিশনটা কমপ্লিট হয়ে যায়। এরপর শুধু প্র্যাকটিস যাই টাইপের মধ্যে থেকেই চলে আসবে। আর এই টাইপের বাইরেও মিসলিনিয়াস কোশ্চেন হয়, যেগুলো নোট করে রাখা যায়। ক্লাস করতে করতে যদি নোট করো, টাইম তো বেশি লেগেই যাবে। যেমনটা আমার 2 ঘন্টার ক্লাস 3 ঘন্টা লেগে গেল। তবে এই চ্যাপ্টার থেকে যা নোট করে রাখলাম, এই 2 ঘন্টার ভিডিও পরবর্তীকালে দেখা লাগবে না। 2 পাতার মধ্যে চ্যাপ্টার কমপ্লিট, যা পরবর্তীকালে 10 থেকে 15 মিনিটের মধ্যে রিভিশন হয়ে যাবে। তবে অঙ্কর ক্ষেত্রে পুরোটাই ডিপেন্ড করে কোশ্চেন প্র্যাকটিসের উপর। তো প্রায় 12:30 বেজে গেছে, আর আজকের প্রথম স্লট এই পর্যন্ত স্থগিত রাখলাম। এখন সময় ওয়ার্কআউটের। তার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট আপডেট দিই। টেক্সটবুক অ্যাপের সম্বন্ধে সবাই জানো, ইন্ডিয়াজ ওয়ান অফ দ্য বেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। রিসেন্টলি একটা কোর্স লঞ্চ করেছে টেক্সটবুক সুপার পাস লাইভ। সেন্ট্রাল অথবা স্টেটের যে কোনো এক্সাম, প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাসেস, ডাউট সেশন, সেকশনাল মক টেস্ট, ফুল মক টেস্ট, সাথে হাই কোয়ালিটি স্টাডি নোটস। এত সবকিছু পেয়ে যাচ্ছ মাত্র
একটা কোর্সের ভেতরে, যেটা কিনা খুবই অ্যাফোর্ডেবল। এই কোর্সের মধ্যেই 5 Pro Max এর অ্যাক্সেস ফ্রি পেয়ে যাচ্ছ, যেখানে যে কোনো এক্সামের আনলিমিটেড মক টেস্ট পেয়ে যাচ্ছ। আলাদা টিচার, আলাদা অ্যাপের কোনো প্রয়োজন নয়, একটা প্ল্যাটফর্মে সব পেয়ে যাচ্ছ। মাত্র 5 টাকা দিয়ে 5 দিনের ট্রায়াল নিয়েও দেখতে পারো। গত 15 আগস্টের অফারে আমি নিজেও এই কোর্সটা পারচেস করেছি। আমার নিজেরও কোনো ক্লাসে প্রয়োজন হলে এখান থেকেই দেখি, আর মক টেস্টগুলো এখান থেকেই দিই। তো আবারও অফার দিয়েছে, SGR কুপন কোডটা ইউজ করে অফারটা গ্র্যাব করে নাও। কুপন কোডটা না দিলে কিন্তু ডিসকাউন্ট পাবে না। তো অবশ্যই 5 দিনের ট্রায়ালটা নিয়ে আগে দেখে নেবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ওয়ার্কআউট। ওয়ার্কআউট শেষ হলে অন্ন চাপিয়ে গোসলে যাই। গোসল থেকে ফিরেই দেখি অন্ন হয়ে গেছে। তো ওটাই ঝরাচ্ছিল আমার। এখন প্রস্তুতি শুরু মেডিটেশনের। সাধারণত প্রদীপ ধরিয়ে নিয়ে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়, আর ধূপও ধরিয়ে নিয়ে ঘরটাই বেশ সুন্দর গন্ধময় হয়ে ওঠে। মেডিটেশন আর ওয়ার্কআউট আমার ডেইলি লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট। কনসিস্টেন্সি আর ডিসিপ্লিন ধরে রাখার জন্য এই দুটো কাজই খুবই গুরুত্বপূর্ণ। এভারেজে 10 থেকে 15 মিনিট মেডিটেশন করি। তবে কিছু কিছু দিন ফোকাস কম থাকলে, ঘুম কম হলে মেডিটেশনের সময় অথবা 1 থেকে 2 বার মেডিটেশন বাড়িয়ে দিই। মেডিটেশন কমপ্লিট করে নিচে জেঠিমার কাছে যাই তরকারি আনতে। জেঠিমার কাছে খাবার নিতে আসলাম। জেঠিমা বললো এখনো খাবার হয় নাই, তরকারি হয় নাই। তো বাইরে হাঁটাচলা করে বেড়াচ্ছি। আর সামনেটা বেরিয়ে, মানে রুম থেকে বেরিয়ে সামনেটা এত সুন্দর লাগছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যায়। দেখো শরৎকালের আকাশ, রোদ্দুর প্রচণ্ড, কিন্তু আকাশটা দারুণ। আর এখানে আমাদের তিরঙ্গা, মানে পতাকা, কি সুন্দর হাওয়ায় দুলছে। আর তোমাদের বলেছিলাম আগের দিন একটা ভিডিওতে যে টোটো চালিয়ে যাচ্ছি স্টেশনে। তো এটাই আমার টোটো। তোমাদের কোথাও ভাড়া লাগলে, ভাড়ার প্রয়োজন হলে অবশ্যই আমাকে বলো, ভাড়াও খাটাই আমি। এই যে মাঠ দেখতে পাচ্ছ, এই মাঠে গরমকালে খুব খেলা হতো। ভোরে, সকালে, দুপুরে, বিকালে, রাতে। বৃষ্টির জন্য এখন পুরো খেলা বন্ধ। অনেকেই কমেন্ট করো যে দৌড়ানো আমি শুরু করছি না কেন, অথবা শুরু করেছি নাকি। তো এখনো শুরু করিনি, আর আপাতত শুরু করছিও না। ভাই প্রিলিমসের চিন্তাতেই ঘুম হচ্ছে না। ফার্স্ট ফেজ যদি ক্লিয়ার না হয়, পরে এগুলো চিন্তা করে কোনো লাভ নেই। তখন প্রিলিমসের উপরেই জোর দিয়েছি, প্রিলিমসটা যদি ভালো হয় তারপর শুরু করে দেবো। জেঠিমা ডাক দিল যে তরকারি হয়ে গেছে, তো যাও যাক। কই জেঠিমা দাও। রাস্তায় গেছিলাম ব্লগ করতে।
ছাড়ি। কি রান্না করছো? আজকে কিছু রান্না করি নাই রে, ওই যে পূজা টুজা দিলাম, গেছিলাম সবেন্দ্র বাড়ি। পটল কখন হবে রান্না? এই বিকালে করতাম। এ রাম 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 এই যে যেটু পছন্দ। এই যে এটা আমার তরকারি। হ্যাঁ। আচ্ছা, কি পটল, আলু, মাছ? পটলের কথা শুনতে আমার একটা বন্ধুর কথা মনে পড়ে গেল। ওর বাবা মানে কাকুর নাম পটলা, আর আমরা ওকে পটলের বীজ বলে খেপাতাম। যাই হোক, পটল আলু মাছের ঝোল দিয়ে মধ্যাহ্নভোজ কমপ্লিট করে বাসনগুলো ধুয়ে ফেললাম। ভেবেছিলাম 3:30 থেকে পরবর্তী স্লট শুরু করব, কিন্তু খাওয়া দাওয়া করতে করতে 4টে বেজেই গেল। তো বিকালে স্লট শুরু হলো 4টে থেকে। আর এখন শুরু করলাম মেডিভেল হিস্ট্রি মানে মধ্যযুগের ইতিহাস। ছোটবেলা থেকে বরাবরই ইতিহাসটা খুবই অপছন্দের সাবজেক্ট, আর তার কারণ হলো মধ্যযুগের ইতিহাস। বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে, এইগুলো তো তাও ঠিক আছে, কিন্তু সুলতানি যুগের নামগুলো একটু বেশি কষ্ট হয়ে যেত মুখস্থ রাখতে। তো সেখান থেকেই ভালো না লাগার জায়গাটা শুরু হয়েছিল। আর তার সাথে ক্লাস 9-এ অ্যাড করেছিল ইউরোপের ইতিহাস। এই দুটো মিলিয়ে খুবই অপছন্দের জায়গা হয়ে উঠেছিল ইতিহাস। কিন্তু এখন এই সাবজেক্টটাই সব থেকে ইম্পর্টেন্ট WBCS এর জন্য, সাথে অন্যান্য এক্সামের জন্য। তো পছন্দের বানিয়ে নিতেই হয়েছে, অসুবিধা খুব একটা হয় না এখন আর। তবে এই বোরিং ইতিহাসই একজন ব্যক্তির জন্য সব থেকে ইন্টারেস্টিং লাগে, আর তোমরাও হয়তো সেটা জানো। কমেন্টে জানিও সেই ব্যক্তিটি কে, আর না জানলে আমি নিজেই জানিয়ে দেবো। তোমাদের ইতিহাস কেমন লাগে সেটাও জানিও। দেড় ঘন্টা স্লট কমপ্লিট হতে হতেই ঘুম পেয়ে যাচ্ছিল। তো ভাবলাম কিছুক্ষণের জন্য একটা ব্রেক নেওয়া যাক, মাইন্ডও ফ্রেশ হয়ে যাবে আর ঘুমটাও কেটে যাবে। সারাদিন তো ঘরের মধ্যে থাকা, তো ভাবলাম ছাদেই যাওয়া যাক। ছাদে আসার কারণেটাই ঘুম পেয়ে যাচ্ছিলো, তো ভাবলাম কিছুক্ষণ ব্রেক নেওয়া যাক। আর এখন তো শরতের আকাশ, সুন্দর আকাশ দেখাই যাচ্ছে পেছনে, আর খুবই হাওয়া এই সময়। বিকালবেলাটা তো প্রচণ্ড হাওয়া দেয়। তো আগে একদিন ছাদে এসেছিলাম, দেখছিলাম কটা ভাই ঘুড়ি উড়াচ্ছিলো, তো ভাবলাম ওদের সাথেই কিছুক্ষণ ঘুড়ি ওড়ানো যাক, খেলাধুলা করা যাক, সেই জন্য আসলাম। তো ওরা আজকে নেই, হয়তো পড়াটা আছে হয়তো, তবু দেখা যাচ্ছে যে ঘুড়ি ওড়াচ্ছে, মানে প্রত্যেকটা ছাদ থেকেই কেউ না কেউ ঘুড়ি ওড়াচ্ছে। মানে এটা কোনো পাখি না, এটা হলো অ্যাকচুয়ালি ঘুড়ি। অনেকটা দূরে উঠছে, তো দেখানো মুশকিল হচ্ছে না। এই একটা আসছে কাছে। ভাই সানসেটটা দারুণ লাগছে, কোনো কথা হবে না। একটু আগে মুখে লাগছিল রোদটা, 30 সেকেন্ডের মধ্যে ডুবে গেল। অসাধারণ। ও ওই যে বাচ্চারা নিচে ঘুরে বেড়াচ্ছে। এই ওয়েদারে ঘরে থাকতে ভাই কার ভালো লাগে? কি সুন্দর ওয়েদার চারিদিকে।
আমি আগে থাকতাম বেলঘড়িয়া রেল লাইনের ওই পাশটা, মানে বিটি রোড যেদিকে সেদিকটা থাকতাম। তো ওই দিকটা এত পপুলেশন, এত ফ্ল্যাট, এত গাড়ি ঘোড়া, মানে কি করছিস? আর কোথায় সবাই? ঠিক আছে, ডেকে নিয়ে যা। বন্ধুরা, আমি এসে ঘুরছিলাম, তো পাশের ফ্ল্যাটে সেই ভাই বোনগুলো, একটা বোন আসলো, হট করে দেখতে গেলে, তো সে ডাকলো। তো আরও যারা আছে ভাই বোন, ওদের ডাকতে গেল। যেটা বলছিলাম যে বেলঘড়িয়া ওই পাশটা প্রচণ্ড ক্রাউড এরিয়া, ঠিক আছে, মানে রাস্তায় বেরোলে গাড়ি ঘোড়া ছাড়া কিছু দেখা যাবে না। গাছ দূরের কথা, আগে যারা ভিডিও দেখতে তারা হয়তো জানো। আর এই পাশটা ঠিক বিপরীত, এই পাশটাও বাড়ি ঘর দূর নেই এমন না, কলকাতা মানে বাড়ি ঘর দূর, দেখতেই পাচ্ছ ক্রাউড এদিকেও প্রচুর, কিন্তু অতটা বেশি না। এই দিকটা যদি যাওয়া যায় কোনো দিন, আমি একদিন গেছি ঘুরতে বলতে হাঁটতে গেছিলাম আমি আর বিট্টু, তো এইদিকে প্রচুর এই ঝিল ভরা। সেক্ষেত্রে কি হয়, কেরালায় যেমন একটা জিনিস আছে যে ওখানে প্রত্যেকের বাড়ির পিছনে ব্যাক ওয়াটার, সামনে আবার ওয়াটার, ঠিক আছে, মানে জলাশয় টাইপের। এখানেও এই দিকটাও ঠিক সেরকম আছে। এরকম অনেক জায়গায় দেখেছি আমি, যে বাড়ির পেছনেই একদম বিল টাইপের বা এরকম জলাশয় টাইপের, আবার বাড়ির সামনে জলাশয় টাইপের, মানে মাঝখানে একটা ছোট জায়গা। আসলে জায়গাটা কি হয়েছে, আমাকে একদিন একটা, মানে হাঁটতে একদিন যাচ্ছিলাম, তো একটা জেঠু বলছিলেন যে শিয়ালদাকে খুব নিচু জায়গা ছিল, তো শিয়ালদা সেই নিচু জায়গাটাকে একটুখানি উঁচু করার জন্য প্রায় অনেক বছর আগে, 100-200 বছর আগে, 100 না 200-250 বছর আগে, যখন ইংরেজদের টাইম ছিল তখন, তো এই জায়গা থেকে মাটি কেটে বেলঘড়িয়া, তারপরে আগরপাড়া, এইসব জায়গা থেকে মাটি কেটে এই সাইড, বিশেষ করে এই সাইডটুকুনি মাটি কেটে সেই মাটি দিয়ে শিয়ালদা জায়গাটুকুনি উঁচু করা হয়েছে। তো এটা ওই যেটু বলছিলেন, সেই জন্য এই জায়গাগুলো এখনো সেরকমই জলাশয় হয়ে আছে, যেহেতু আগে এখানে লোকজন অত থাকতো না। আর কলকাতা যেহেতু এত ডেভেলপ হয়ে গেছে, তো ওখানে তো আর মানুষের জায়গা নেই যে কোথাও বাড়ি বানাতে, সেই জন্য এই জায়গাগুলো এখন ভরে গেছে। তাছাড়া এই জায়গাগুলো যে খুব এত ক্রাউড ছিল আগে, খুব একটা ছিল না। আর এই যে ফ্ল্যাটগুলো দেখছো, যে এই ফ্ল্যাটগুলো আপাতত নতুনই হয়েছে, খুব পুরোনো, হয়তো 5-6 বছর হয়েছে এরকমই এখানকার। আর এদিকে যা দেখতে পাচ্ছ, খুব যে পুরোনো বসতি তাও না, হ্যাঁ অবশ্যই আছে পুরোনো বসতি, তবে এত ঘন ছিল না কোনোদিনই। এটা এখানকার যে নিচে জেঠিমা আছে, সেই জেঠিমা বলছিল, আর এখানকার ওই জেঠুটা, যে জেঠুর সাথে দেখা হয়েছিল, সেই জেঠুও বলছিলেন। আর ওই দেখো চলে এসছে চুটকি। তোর নাম চুটকি তো? কি নাম? হ্যাঁ, হ্যাঁ, चमकते सितारे ख्वाबों का चल, यहाँ रोशनी है। বাকিরা নাকি পড়তে গেছে, তো ওকে বাই বাই বলে আমি রুমে চলে আসি। ঘুমটা কেটে গেছে, তবে একটু চা পান করার ইচ্ছা হলো। হালকা খিদে পেয়ে গেছিল, তো মুড়ি বিস্কুট কিছু আছে নাকি দেখছিলাম, কিন্তু কিছুই খুঁজে পেলাম না, কারণ শেষ হয়ে গেছে। তো চা বানিয়ে নিলাম, আর চা পান করতে করতে পরবর্তী স্লট শুরু করে দিলাম। চেয়ারে আর ভালো লাগছে না, তো খাটেই বসলাম। ছটার দিকে বসেছিলাম, 1.5 ঘন্টার মতো স্লট ছিল, 7:30টার দিকে কমপ্লিট হয়। এই স্লটে পলিটিই পড়ছিলাম। ফোনটা হাতে নিতেই অমিতের ফোন, ওর গ্যাসটা আর্জেন্ট দিতে যেতে হবে। ইন্ডাকশনটা মাঝে মাঝে ডিস্টার্ব করছিল, তো এমার্জেন্সির জন্য ওর গ্যাসটা এনেছিলাম। অনেকদিন ধরেই বলছে দিয়ে আসার কথা, কিন্তু খেয়ালই থাকছে না। তার উপর আবার আজ গণেশ পুজো ছিল, সকাল থেকেই এদিক ওদিক থেকে ভালোই গানে আওয়াজ পাওয়া যাচ্ছিল। তো ভাবছিলাম একটু যদি বেরোনো যায় ভালোই হবে। তো অমিতের গ্যাসটা দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে প্যান্ডেল হোপিংও হয়ে গেল। दिल की धड़कन सुनो तुम और मैं, मिलकर चलेंगे हर रोज नए गाने, सपने हम साथ में, आओ चले यहाँ नई राहों में जीने का। আমি এখন আছি অমিত আমার বন্ধুর রুমে, আর অসীম এখন এই পদার্পণ করলো। এটা হলো অমিতের মেস, কি বলবো,
কেমন ভাবে প্রিপারেশন নিলে ডব্লিউবিএস আমাদের এসআইটা পাস করা যাবে, সেটার গুরু দায়িত্ব আমি অসীমকে দিলাম। ভাই অসীম বল কিভাবে WPSI-টা ক্র্যাক করা যায়। বন্ধ করে দিয়েছি ভাই, অমিত পড়ছে জিজ্ঞেস কর। তোকে তো 10 মিনিট আসতে বললাম, তুই নাটক করলি যে আসবো না। ভাই অসীম পরীক্ষা দিয়ে যাবে, এসএলএসটি দিয়ে আসা মাত্রই তারপরে দিবে আবার এসআই। কি হবি কত চাকরি নিয়ে কি করবি তুই? ভাই আমাদের একটা সিট খাস না। হ্যাঁ আমাদের চাকরি দেওয়ার এই অসীমকে পরীক্ষায় বসতে দেবেন। बैठने का तरीका अभी बड़ा कैजुअल है। বন্ধুরা এই অমিত হলো এত চামার, ও হলো ওই তেলের প্যাকেট একটা করে ভিজে বলে রেখে দিয়েছে। চাটা কিছু কেটে একটু যাবে আমরা আজব প্রেম কি গজব কাহিনী। बैठने का तरीका अभी बड़ा कैजुअल है। পাশে একটা প্যান্ডেলে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, আমরা আর অমিতে মেসের বাকি বন্ধুরা সেখানেই গেলাম। ভাই 2টা আঙুল দেখাচ্ছে, তার কারণ আছে, কারণ এটা আমাদের 2 নম্বর প্লেট খিচুড়ি। 1 প্লেট পাওয়ার পর সবাই ভাবলাম আর 1 প্লেট হলে রাতের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। তো পরবর্তী প্লেট কমপ্লিট করে আমরা মেসের দিকে রওনা দিলাম। আজ আবার 2টো ভাইয়ের জন্মদিন ছিল, সবাই মিলে একসাথে সেলিব্রেট করে আমি রুমের দিকে রওনা দিলাম। প্রায় 10টা বেজে গেছে, তো টোটোর জন্য অনেকক্ষণই ওয়েট করতে হলো। অবশেষে টোটো পেয়ে রুমে ফিরলাম। আজকের স্টাডি রুটিনে এখনো একটা স্লট বাকি ছিল, তো ফ্রেশ হয়ে মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে পড়তে বসে পড়ি। সারাদিনে যা যা পড়লাম মানে হিস্ট্রি, পলিটি, সেগুলোই চ্যাপ্টার ওয়াইজ এখন মক দিচ্ছিলাম। অবশ্যই মকগুলো টেক্সটবুক থেকে দিচ্ছিলাম, ভালোভাবে অ্যানালাইসিস করে দেওয়া থাকে, কোনো কোশ্চেন ভুল হলে অথবা বুঝতে না পারলে অসুবিধা হয় না। প্রায় 1টা বাজে, আজও দেরি হয়ে গেল, কাল সকালেও লেট করে ঘুম ভাঙবে। তবু পজিটিভ জিনিস এটাই যে আজকে সব টার্গেট কমপ্লিট হয়ে গেছে। আপাতত নিশ্চিন্তে ঘুমাই, কালকের চিন্তা কালকেই হবে। জয় হিন্দ বন্ধুরা, এই পর্যন্ত ছিল আজকের রুটিন।